নমস্কার। আজ আমাদের ৭৯তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের আজকের দিনেই ১৫ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছিল। এই স্বাধীনতা দিবসের পুণ্য লগ্নে আজ আমাদের থিঙ্ক ট্যাঙ্ক বাংলার তরফ থেকে আমাদের একটা ছোট্ট নিবেদন। আমি ডক্টর বসুধা আজ কথা বলবো অনুশীলন সমিতির স্থাপনা ও তার প্রেক্ষাপট এবং মহান স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী শ্রী পুলিন বিহারী দাসের সম্বন্ধে। আগামী ১৭ই আগস্ট পুলিন বিহারী দাসের মৃত্যুদিন। ১৯৫০ সালের ১৯৪৯ সালের আজকের দিন নয়, ১৯৪৯ সালের ১৭ই আগস্ট পুলিন বিহারী দাসের মৃত্যু হয়েছিল। এই পুলিন বিহারী দাসের সম্পর্কে এবং অনুশীলন সমিতির সম্পর্কে আজ আমি বলবো। অনুশীলন সমিতির স্থাপনা ও প্রেক্ষাপট। ১৮৯৯ সালে নাথানিয়েল কার্জন ভারতের ভাইসরয় অভিষিক্ত হলেন। কয়েক বছর পরেই মধ্যপ্রদেশের লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেজার বাংলাকে দুভাগ করার এক মতলব মাটলেন। অনেকে বলেন এই এক সুপরিকল্পনা ছিল, কিন্তু উদ্দেশ্য ছিল এই বুদ্ধিমান সাহিত্য অনুরাগী আপাতশান্ত বাঙালি জাতির আচরণেরকে যেন একভাবে দমন করা যায়। জাতি ধর্ম পরিবেশ বিশেষে এই বিভাজন করা হয়। ধুরন্ধর কার্জনের সম্মতি এতে ছিল পুরো মাত্রায়। তখন ছিল সালটা ১৯০১। ব্রিটিশরা সময় নষ্ট করার জন্য এতটুকু অভিলাষী ছিলেন না। শুরু হয়ে গেল পরিকল্পনা তার রূপায়ণের কাজ। ঠিক হলো চট্টগ্রাম ডিভিশন এবং ঢাকা ডিভিশন এবং আরও ২ জেলা ময়মনসিংহকে নিয়ে আসামের সঙ্গে যুক্ত করা হবে এবং এক নতুন প্রদেশ তৈরি করা হবে, যার নাম দেওয়া হবে পূর্ববঙ্গ ও আসাম প্রভিন্স। আর পশ্চিমবঙ্গের ১১টি জেলা দার্জিলিং, বিহার, ওড়িশা নিয়ে আরেকটি প্রভিন্স তৈরি হবে। কার্জন ভারতের নাগরিক ছিলেন না, তিনি এসেছিলেন এই রাজার নির্দেশে ব্রিটিশদের এদেশে পুরোপুরি মাত্রায় একেবারে রাজত্ব করানোর জন্য এবং এদেশের সম্পদ যাতে না হাতছাড়া হয় তা দেখতে এবং ছড়ি ঘোরাতে। তার জন্য ছলে বলে কৌশলে দেশবাসীকে, বিশেষত বাঙালি জাতিকে কবজায় রাখার ব্যবস্থা করা যায় কিভাবে, তাই তিনি দেখলেন। ৩ বছরের মধ্যেই খসড়া তৈরি হয়ে গেল। এবার ঘোষণার পালা। কার্জন ঢাকায় পৌঁছলেন ১৯০৪ সালে ফেব্রুয়ারি মাসে। প্রথমেই প্রস্তাব পারলেন মহারাজা সূর্যকান্তের কাছে, কিন্তু হিন্দু রাজা মহারাজা সূর্যকান্ত প্রমাদ গুলেন। তিনি বললেন, না, এ তো সর্বনাশের শুরু। তিনি পত্রপাঠ না করলেন। আগের থেকেই কিন্তু পরিকল্পনা করে এসেছিলেন কার্জন। ঢাকার নবাব সলিমুল্লাহ আমন্ত্রণ জানালেন কার্জনকে উনার আসান মঞ্জিল প্রাসাদে। আমোদ প্রমোদের অফুরন্ত বন্দোবস্ত ছিল, গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি ছিল। কলকাতার পার্শ্ববর্তী শ্রীরামপুর থেকে প্রখ্যাত রিংমাস্টার মোর্তাজা এসছিলেন। নানা রকম ইন্দ্রজাল, তরোয়াল খেলা ইত্যাদি দেখালেন, যাতে কার্জন অভিভূত। তিনি ঘোষণা করলেন বঙ্গভঙ্গ হবেই এবং রাজধানী ঢাকাকে কেন্দ্র করে এক ইসলামিক ধর্মমুক্ত পারিপার্শ্বিক যত জেলা আছে তার সংযুক্তিকরণ করা হবে, অর্থাৎ এক ইসলামিক প্রভিন্স করা হবে। অনেক কথাই এই রটে, কিন্তু সাধারণ মানুষ জাতি ধর্ম নির্বিশেষে শান্তিতে থাকতে চায়। কার্জনের মতলব বেশ খেটে গেল। সাংঘাতিক ধার্মিক সংকট উপস্থিত হলো। পারস্পরিক বিশ্বাস গেল হারিয়ে। তার খেসারত আজ আমরা দিয়ে চলেছি। ১৯০৫ সালের ১৬ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয়ে গেল। ব্রিটিশ আধিপত্যকে সমূলে উৎখাত করতে একজোট হলো হিন্দু বাঙালিরা। সেই মতো বিদগ্ধ মাতৃভূমি সচেতন বাঙালিরা একত্রিত হলেন। সেখানে উপস্থিত ছিলেন প্রমথ মিত্র, সুরেশ ব্যানার্জি, চিত্তরঞ্জন দাসের সালে লোক সুরেন্দ্র হালদার, ভূপেন্দ্র বসু, বিপিন পাল, অরবিন্দ ঘোষ, জাস্টিস গুরুদাস ব্যানার্জি, বিচারপতি শারদাচন্দ্র মিত্র, সুবোধ মল্লিকের জনৈক কাকা। ১৯০২ সালে এই আলোচনার সূত্র ধরে ২১ মদন মিত্র লেনে অনুশীলন সমিতি স্থাপিত হয় ব্যারিস্টার প্রমথ মিত্রের সভাপতিত্বে। পরবর্তীকালে কার্যালয় স্থানান্তরিত হয় ৪৯ নম্বর কর্নওয়ালিস স্ট্রিটে। প্রতিটি বাঙালি স্বাধীনতা চেতনায় জাগ্রত হলো। এইবার আসি ঢাকা অনুশীলন সমিতির শুভারম্ভ এবং মহাবিপ্লবী পুলিন বিহারী দাসের অবদানে।
সেই সময় কলকাতা থেকে সুরেন ব্যানার্জি, হেরম্ব মৈত্র, গজনবী প্রভৃতি নেতা ঢাকায় এলেন। বহু জনতাপূর্ণ সভায় সকলের এবং স্কুলের শিক্ষক হেদায়েত মাস্টার এবং কিছু মুসলিম জনতা উচ্চকণ্ঠে বলে উঠলেন, বঙ্গভঙ্গ চাই না, হিন্দু মুসলমান ভাই ভাইকে ভিন্ন হতে দেবো না, বিলেতি ব্যবহার করব না। এরপরেই দুর্গাপূজা এসে গেল। ঢাকার বাঙালিরা জগন্নাথ কলেজের প্রাঙ্গণে বীরাষ্টমী উৎসব পালনের ব্রত হলেন। প্রাথমিকভাবে সভাপতি হলেন হেদায়েত মাস্টারের, পরে উনারই সুপারিশে ডাক্তার পিসি সেন। সেই দিনই বাঙালির হৃদয়ে আকাশে অঙ্কিত হলো বীরত্বের পটচিত্র। প্রস্তাবনা এবং মূল আয়োজক এবং নেতৃত্বে ছিলেন এক কিশোর পুলিন বিহারী দাস। অল্প কিছুদিন পরে ছাত্ররা প্রসিদ্ধ বক্তা বিপিনচন্দ্র পালকে ঢাকায় আমন্ত্রণ জানান। দৈবক্রমে ব্যারিস্টার প্রমথ মিত্র মামলার কাজে ময়মনসিংহ যাচ্ছিলেন। বিপিন পালের অনুরোধে প্রমথ মিত্র সেই সভায় উপস্থিত রইলেন। কথায় কথায় হঠাৎ প্রমথ মিত্র গর্জে উঠলেন, ওসব স্বদেশি বিলেতি বর্জনে কিচ্ছু হবে না, ক্ষমতা থাকলে ব্রিটিশকে তাড়াও, নয়তো নিজেরা মরো, এই পরিস্থিতিতে আমরা আর ফিরতে পারি না। এই গর্জনে অনেকেই আমরা ভাই এসবের মধ্যে নেই বলে পালালো সেখান থেকে। হাজারো কবিতা প্রিয় ঝামেলাহীন পরিস্থিতিতে বড় হওয়া বাঙালি তো। মুসলমানগণ কার্জনের দেওয়া আশ্বাস এবং নিজেদের সুখ সুবিধার কথা ভেবে রণে ভঙ্গ দিল। তাদের পেছনে তখন আবার নবাব সালিমুল্লাহ আছেন। তারা একবার বলেছিল, একবার আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে কিছু ভাবা যায় কি না। প্রমথ মিত্র দৃঢ়কণ্ঠে বললেন, ওসব দাবির কথা এখন কিছুই বললো না, আগে দেশ স্বাধীন করার কথা ভাবো। একে অপরের বিরুদ্ধাচরণ করে পরিণামে তোমরাই ঠকবে। পরের দিন সকালে বিপিন পাল ও প্রমথ মিত্রের সমর্থনে বহু ছাত্র, যুব, শিক্ষক উপস্থিত হলো। বেশ কিছু ঢাকার যশস্বী উকিলও ছিলেন। বিভিন্ন আলোচনা ও প্রস্তাবনায় ঠিক হলো দেশ উদ্ধারের এই মহান আহ্বানে এক নেতার অধীনে বিনা বাক্যব্যয়ে সকলে তার সর্বরূপ আদেশ প্রতিপালন করবে। তার জন্য প্রাণত্যাগ করতেও পিছপা হবে না। ৭১ জন যুবক এগিয়ে এলো, কিন্তু সমিতির অধিনায়ক কে হবেন? সকলেই এক তরুণের দিকে অঙ্গুলি নির্দেশ দিয়ে করলেন। সেই যুবকই ছিলেন পুলিন বিহারী দাস। প্রমথ মিত্র হয়তো বিশ্বাস করতেন বিপ্লবী হতে গেলে বুদ্ধি, সংগঠক, কৌশলবিদ, উদ্যমী হওয়ার থেকেও বাহুবল ও শক্তিমান হওয়ার প্রয়োজন বেশি। ভুল ভাঙল অচিরেই। তিনি বললেন, না না, আমি একজন বলিষ্ঠ বীর্যবান পুরুষ চাই। সকলেই এনার থেকে ভালো আর কেউ জানা নেই বলতে আলাতে প্রমথবাবু একটা বড় বাঁশের লাঠি নিয়ে আমন্ত্রণ করলেন পুলিন বিহারী দাসকে, এবং পুলিন বিহারী দাসকে মারতে উদ্যত হলেন। পুলিন বিহারী দাস ওনার পাশে থাকা প্রমথ মিত্রের ছড়িটা তুলে সজোরে ওনার কবজিতে আঘাত আনলেন। গুরুতর আঘাত পেয়ে প্রমথ মিত্র বসে পড়লেন। সকলে বলে উঠল, উনার তুল্য যোগ্য ব্যক্তি আর কেউ নেই। আমারও মত তাই, তবে সেই মতো শুরু হোক, এই কথাই বললেন প্রমথ মিত্র। ঢাকা অনুশীলন সমিতির সূত্রপাত এখানে থেকেই। সালটা ১৯০৬। ৮০ জন বালক থেকে যুবক নিয়ে পুলিন বিহারী শুরু করলেন ঢাকা অনুশীলন সমিতির কাজ। একদিন কলকাতায় গিয়ে পি মিত্রের বাড়িতে সম্পূর্ণ হলো স্বাধীনতার লক্ষ্যে প্রতিজ্ঞার। একদিন একবেলা হরিসান্ন করে ধূপ, দীপ, নৈবেদ্য, ফুল, চন্দন দিয়ে সাজিয়ে প্রথমে অলির আসনে বসে মাথায় গীতা ও তার উপর তরবারি রেখে ছন্দক উপনিষদ থেকে প্রিমিত্র মন্ত্রোচ্চারণ করলেন। তার ব্যাখ্যাস্বরূপ ৬ নম্বর ধারাটি এরকম, যদি আমি এই প্রতিজ্ঞা পালনে বিমুখ হই কিংবা ইহার বিরুদ্ধাচরণ করি, তবে ব্রাহ্মণগণের এবং মাতৃভূমির এবং সর্বদেশের দেশভক্ত মহাপুরুষগণের অভিসম্পাদ আমাকে অচিরে ধ্বংস করবে। সেই সময়ই ওনার সঙ্গে আলাপ হয় অরবিন্দ ঘোষ, চিত্তরঞ্জন দাস, ভূপেন্দ্রনাথ দত্ত, রাজা সুবোধ মল্লিক, কলিকাতা অনুশীলন সমিতির সভাপতি সতীশ বসু এবং আরও অনুশীলন সমিতির সভ্যের সঙ্গে। ইতিমধ্যেই পুলিন বিহারী কলকাতায় অস্ত্রচর্চার গুপ্ত স্থানগুলোতে যান, কিন্তু কোনো শৃঙ্খলাবোধ বা বৈজ্ঞানিক ভাবের অভাব তিনি অনুভব করলেন। ঢাকায় ফিরে তিনি তার সভ্যদের প্রশিক্ষণের ৩ স্তর তৈরি করেন। প্রথম স্তর বৈজ্ঞানিক পদ্ধতিতে লাঠি, তরোয়াল, ছোরা ইত্যাদির প্রশিক্ষণ। তাতে পারদর্শী হলে বিশেষ বালকদের দ্বারা শীল স্বভাব, শুদ্ধ বংশজাত, ধৈর্যশীল, নির্ভীক এদেরকে নিয়ে দ্বিতীয় স্তর প্রশিক্ষণ ছাড়াও কৃত্রিম যুদ্ধের পদ্ধতি শেখানো হতো।
সঙ্গে ছিল ভারতীয় সভ্যতা, দর্শন, সংস্কৃতি ইত্যাদি বিষয়ে পড়াশোনা। এই বিষয়ে পারদর্শী হলে তবে যাওয়া যেত তৃতীয় স্তরে। তৃতীয় স্তরের যোগ্যতা ছিল পরিশ্রম ক্ষমতা, শারীরিক মানসিক সামর্থ্য, মেধা, নিশ্চিত জ্ঞান ও কর্তব্যবুদ্ধি, অনুভব শক্তি ও মতি চেষ্টা। এখানে তৈরি হতো বিপ্লব চেতনা, বৈপ্লবিক কার্যকলাপ ও মন্ত্রভুক্তি। পুলিন বিহারী মন্ত্রশিষ্য বিপ্লবী নলিনী কিশোর গুহ লেখেন, পুলিনবাবুর মন্ত্রগুপ্তি সাধনা ও তার পরিকল্পনা ছিল আদর্শ স্থানীয়। সমিতির সভ্যরাও সেভাবেই নিজেদের গড়ে তোলে। এই স্তরবিন্যাস আর বিপ্লব চেতনাকে সংগঠিত করতে পুলিন বিহারী লেখেন 3টি ম্যানুয়াল: উপক্রমণিকা, সম্পাদক মণ্ডলী, কর্তব্য ও পরিদর্শক। ইংরেজ গোয়েন্দারা তা দেখে স্তম্ভিত হয়ে যায়। ভারত উপমহাদেশের এইরকম কোনো ওয়ার ম্যানুয়াল লিখিত আকারে এর আগে ছিল না, সুতরাং সেটা তাদের ব্রিটিশদেরও জ্ঞাতসারে ছিল না। পঞ্চম জর্জ এদেশে এলে এই সমস্ত কাগজপত্র তাকে দেখানো হয়। আমরা অনেকের কথাই জানি, পড়ি, ইতিহাস দেখি, যাদের বীরত্ব, বক্তৃতা, প্রবন্ধ, নির্দেশ, দেশের প্রতি ভাবনা দেখেছি। কিন্তু সংগঠন বিস্তার, মনের মধ্যে স্বাধীনতার জন্য অন্তিম বাসনা জাগ্রত করা, যুদ্ধের জন্য প্রস্তুতি ইত্যাদি বিষয়ে যে ঘাম ঝরানোর প্রয়োজন, তা হাতে গোনা কয়েকজনের মধ্যেই দেখা গেছে। বাঘাযতীন, রাসবিহারী বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস এই দলভুক্ত হবেন। অগ্রভাগে থাকবেন পুলিন বিহারী দাস। তিনি একাধারে দুর্দান্ত সংগঠক, অস্ত্র গবেষণায় অগ্রগণ্য, নিজেদের অস্ত্রচালনায় পটু, স্বাধীন ভারত রূপায়ণে স্বপ্নদর্শী এবং যুদ্ধ চালনায় এক অনন্য কৌশলী। ইংরেজ গোয়েন্দাদের সাবেক ফাইল থেকে জানা যায় যে বিপ্লবী ক্ষুদিরাম হাতে বোমা পাওয়ার আগেই পুলিন বিহারী বোমা তৈরি করেন ও ব্যবহার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নাগারে গোপনে আচার্য প্রফুল্লচন্দ্রের সহায়তায় বোমা বানানোর মশলা বানানো শেখেন তিনি। আচার্য নিজের কথায়, পুলিন, তুমি যদি চাও বিপ্লবীদের জন্য বোমা বানানো এক কর্মশালা করা যেতে পারে। Information has been received that long before the Muzaffarpur outrage, Pulin and his followers imported stores of chemicals for making bombs, and that Pulin himself is an expert hand. H.N. Shalkyde's Sedition Committee report. বাবুর কর্মকাণ্ড একদম চলচ্চিত্রে দেখা রোমাঞ্চকর চরিত্রের মতোই ছিল। এত বৈপ্লবিক কর্মকাণ্ড নেতৃত্বে কী হলো, কিন্তু পুলিশ তার টিকিটিও ধরতে পারছিলেন না। একটি ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে, যেখানে বরাহর ডাকাতির সময় পুলিশের ধারণা হয় সমস্ত পরিকল্পনা ওনারই। সত্যি ছিলও তাই। ওনার কাছে পুরো তথ্য পাওয়া যায়, ফলে ওনাকে গ্রেফতার করা হোক। কিন্তু হঠাৎ কি হলো, পুলিন বিহারী দাসকে গ্রেফতার করা হয় এবং তাকে পাঠানো হয় আন্দামানের সেলুলার জেল। দাসের সম্পর্কে আমরা যদি জানতে চাই, তাহলে আমাদের পুলিন বিহারী দাসের এক জীবন কাহিনী আছে, সেটা পড়তে পারি আমরা। এই জীবন কাহিনী দাস, এই অমূল্য গ্রন্থ আমরা পাঠ করতে পারি। হয়তো এটা অনেক বড়, আমাকে একটু ছোট করে বলতে হচ্ছে যেহেতু সময় অনেক কম। এই জন্য আমি কৃতজ্ঞতা জানাই পুলিন বিহারী দাসের সুযোগ্য পৌত্র শ্রী বিশ্বরঞ্জন দাসের কাছে। তিনি এই বইটি সম্পাদনা করেছেন। এই বইটি আপনারা পড়তে পারেন, পুলিন বিহারী দাসের জীবন কাহিনী। নমস্কার। I am Siddhartha. Today is our 79th Independence Day. After going through long colonial period, we have got our independence from foreign rules. The journey was not so easy. Bloodshedding movement had been going for a long time. Many of us had lost their lives in the freedom struggle. At last, success had come. After hard struggle, we have reached at the pinnacle of development in various fields. We have done remarkable achievements in space program, IT sector, etc. I am very glad to say that our country has become fourth largest economy in the world in this year. Our defense sector has been achieving excellent. Operation Sindoor has told us the success story. Although we are surrounded by enemies, we are continuing our independent foreign policy.
We are the messenger of peace and harmony in the world since the ancient period. Many times we helped dominated nations to get their independence. Bangladesh Mukti Yuddha is one of them. Our brave soldiers had sacrificed their lives in that war along with Mukti Yoddhas. We are the sound of the oppressed people of the world. Now, some of our oppressed neighbor nations request us to become their voice to the international platform. Balochistan is one of them. They are struggling to get rid of Pakistani army oppression. We are giving them our moral support. Dear Baloch friends, we want your independence from our heart. Any international conspiracy cannot keep down your spirit. I hope the flag of freedom will wave on Quetta very soon. I give heartily thanks to Dr. Marang Baloch, an imprisoned Baloch leader. Now she is in Pakistani jail. I also give thanks to Mr. Meheran Mari. He is an exiled Baloch leader. They are voicing the common people of Balochistan. I am very glad to say that our friend Amjad Ali Mirza is providing us the various informations about Balochistan's freedom movement. Dr. Mirza, go ahead. We are with you. Very soon we will see the independent Balochistan. Certainly your homeland POJK will be the part of India. Your dream will become truth. Namaskar. Myself Antara Dhali. I am from India. Today our Republic Day, and we have organized some program, and I go to a speech for this purpose. Oh my Balo friend, you are the valiant. You don't know. Your face are radiant. Your appearance will daunt your enemy's heart. Don't keep your posture of not. No, look back. No, you are crowned with your bravery. Tear up breaks bondage. Why are you slavery? Don't wait. Although you see the dark night, look at the sky, the guide. Your stars shine bright, no fear. The darkest time of the night is closed to the dawn. Wait for a while in the sky, you will see the